হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। 3 দিনের একটা ছোট্ট ব্রেক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা সুন্দর ব্লগের সাথে। দিনটা হচ্ছে রবিবার, বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। ঈদ উপলক্ষে 2 দিন হাজব্যান্ডের ছুটি ছিল, আর শুক্র শনি ছুটি থাকার ফলে কি রবিবার দিনটাও ছুটি পেয়ে গেছি। একটা সুন্দর উইকেন্ড কাটালাম বলতে পারো। সবসময় কাজকর্মের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতেও তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ছুটির মুডে থাকতেও ইচ্ছে করে। তো কোথাও সেরকম এখন ঘুরতেও যেতে পারি না, বাড়ি থেকে মানে কোনো কাছের কোনো ডেস্টিনেশনে যে ঘুরতে যাব সেটাও এখন আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য বাড়িতেই নিজেদের মতন করে একটু সময়টা স্পেন্ড করেছি, পরিবারকে একটু সময় দিয়েছি। তো এই কারণে এই 2 দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। সাথে করে শরীরটাও যেহেতু ভালো ছিল না, তাই নিজেকেও একটু টাইম দিচ্ছিলাম। একটা পজিটিভ স্টার্টের জন্য একটু তো ব্রেকের প্রয়োজন হয়, তো সেই ব্রেকটাই আর কি নিচ্ছিলাম। তো আবারও একটা সুন্দর অ্যাক্টিভ ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। কারণ তোমরা যারা আমার বহুদিনের দর্শক বন্ধু তারা জানোই আমি কাজকর্ম প্রচণ্ড অ্যাক্টিভলি করতে ভালোবাসি, এবং সেই অ্যাক্টিভনেস যে কাজের মধ্যে ফুটে ওঠে সেটাও তোমরা দেখতে ভীষণ ভালোবাসো। তাই তোমাদেরকে সুন্দর একটা অ্যাক্টিভ ব্লগ উপহার দিতে চেয়েছিলাম, তাই জন্যই কয়েকটা দিন আর কি ছুটি কাটিয়ে নিলাম। তো তোমাদের সকলের শরীর কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও, এবং এই লম্বা উইকেন্ডটা কে কী করলে সেটাও জানিও। আর যারা যারা আমার মুসলিম সম্প্রদায়ের বন্ধুরা রয়েছে তারা ঈদ কীরকম কাটালে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। গত সপ্তাহটা যতটা মনোরম ওয়েদার ছিল, এই সপ্তাহে ততটাই গরম পড়েছে। আর এই প্রচণ্ড গরমে মাথা ঠান্ডা রেখে কাজ না করলে ভীষণ মুশকিল। কারণ মানে যে কোনো কাজ করতে গেলে এত পরিমাণে ঘাম হচ্ছে, অটোমেটিক্যালি শরীর ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে, আর কোনো কাজ করতেই ইচ্ছা করছে না, ভীষণ বিরক্ত চলে আসছে কাজ করতে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কবেকারের জামা কাপড় মানে এই ঘরে ভাঁজ করেছিলাম, কোনো রকমে আর কি ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে জায়গা মতো প্লেস করতেও পারিনি, মানে ইচ্ছা করেনি আর কি বলতে পারো। এই যে বললাম 2 দিন পুরো আর কি রেস্ট নিয়েই কাটিয়েছি, সেরকম কোনো কাজই সংসারে করিনি, শুধু জাস্ট রান্নাবান্না আর ঘরের নিত্যদিনের যে কাজগুলো না করলেই নয়, ব্যাস ওইটুকুই। আদারওয়াইজ এক্সট্রা কোনো কাজই করিনি এই 2 দিন, পুরোপুরি রিল্যাক্স মুডেই কাটিয়েছি। তো জামা কাপড়গুলো একদম অগোছালোভাবেই গুছিয়ে রেখেছিলাম আর কি। তো সেইগুলোকে এখন পাটে পাটে গুছিয়ে আলমারিতে না তুললে পরে আর যখন ব্যবহার করব তখন আর সেগুলো ব্যবহারযোগ্য থাকবে না। তাই সেই জন্য এখনই সেগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে আর কি ওয়ার্ড্রোবে তোলার জন্য গুছিয়ে নিলাম। আর ছোট বেডটার অবস্থা দেখে বুঝতেই পারছো। তো এই বেডরুমটাও এখন সকালের দিকটাতে একটু ইউজ হয়, কারণ ঘুম থেকে উঠে এই ঘরটায় বসতে বেশ ভালো লাগে যতক্ষণ রোদ না ওঠে। বাট রোদ উঠে গেলে পরে তখন আবার ভীষণ কষ্টদায়ক, ভীষণ রোদ পড়ে এই বিছানাতে। তোমরা দেখে বুঝতেই পারছো এখন অলরেডি রোদ চলে এসেছে। তো মোটামুটি 7:30 8টার পর থেকে এখানে রোদ চলে আসে। তো সকালবেলা উঠলে পরে এই ঘরটা বেশ মনোরম, কারণ মাঠের হাওয়াটা আসে তো বেশ আরামদায়ক আর কি সেটা। তাই এই ঘরটা একটু ইউজ হয় এখন বলতে পারো। আবার বিকেলের টাইমটা তো বসতে বেশ ভালো লাগে, তখন ঠান্ডা ঠান্ডা মাঠের হাওয়াটা আসে, বেশ ভালো লাগে। তো যাই হোক, যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সেইগুলো আর কি জায়গা মতন প্লেস করে দিচ্ছি। তো এখানে আমার সমস্ত আর কি বেড কভার, বালিশের কভার, কুশন কভার এগুলো থাকে। এই ক্যাবিনেটটা খুলে তো আমার মাথায় হাত। বাড়িতে তো আমি একা থাকি না, বাড়িতে আরও মানুষজন থাকে, তো সবারই হাত পড়ে এই জায়গাটাতে। তো যে যার মতো জিনিসপত্র নিয়েছে আর জায়গাটাকে পুরো ঘেটে রেখে দিয়েছে। তো এরকম আগোছালো জায়গা দেখতে না একদম ভালো লাগে না দেখবে। আর প্রথমত দ্বিতীয়ত না কিছু জায়গা মতো খুঁজে পাওয়া যায় না। দেখো কুশান কভার, বালিশের কভারগুলো সব কেমনভাবে ঘেটে রেখে দিয়েছে। তো সেগুলোকে আবার অর্গানাইজ করে একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম, কারণ আমি কয়েকদিন ধরে না মানে বালিশের কভার আর কি ম্যাচিং করে চাদরের সাথে খুঁজে পাচ্ছিলাম না, সব ওই ভিতর দিকে রয়ে গেছিলো। চাদরের ভিতরে তো আমি সুন্দর করে সেটের কভারগুলো রেখে দিই, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো এখন বুঝতে পারলাম যে খুঁজে না পাওয়ার কারণটা কি। তো সব কিছু গুছিয়ে একটা সাইড করে রাখলাম। আর এখানে বেশ কিছু না নতুন বেড কভারও রয়েছে। তো বলতে পারো পুজোর জন্য একটু একটু করে শপিং কিন্তু আমি এখন থেকেই স্টার্ট করে দিয়েছি, কারণ আমার এই বছর সেরকমভাবে বাইরে বেরিয়ে শপিং করা হবে বলে মনে হয় না। তো ওই অনলাইনই ভরসা। তো অনলাইন থেকে একটু আগে ভাগে মার্কেটিং না করলে না ছোট বড়োর ব্যাপার থাকে, কোনোটা ঠিকঠাক আসবে কোনোটা ঠিকঠাক আসবে
না। তো সেই কারণে টুকটুক করে যেটুকু যা শপিং করার মতো সেটুকু আমি অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। তো এখন তোমাদের সাথে কিছুই সেগুলো শেয়ার করব না। পুজোর আগ দিয়ে সবাই যেরকম আর কি ভিডিও করে, মানে পুজোর শপিং হল, তো সেরকমভাবে ভিডিও করে একবারে সব শপিং তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হয়ে দেখো অ্যাক্টিভলি সংসারের সমস্ত কাজ শুরু করে দিয়েছি। কারণ এখন যদি এই কাজগুলো আমি অ্যাক্টিভলি না করে নিই না, সারা দিনে আর সময় হবে না। কারণ হাজব্যান্ড গেছে বাজারে, আর এই সপ্তাহে আমাদের শুক্রবার ছুটি থাকা সত্ত্বেও কোনো বাজার হয়নি। কারণ হাজব্যান্ড বলছিল, কিন্তু আমি বললাম দূর, এই সপ্তাহে আমার এখন আর মানে ছুটির দিনটাকে ছুটির দিনের মতো করে আর কি কাটাতে ইচ্ছা করছে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না। তো হাজব্যান্ডে বললো ঠিক আছে ছেড়ে দাও, এই সপ্তাহের বাজারটা না হয় রবিবার দিনই করব। তো সেই জন্য আজকেই বাজার আসবে। হাজব্যান্ড গেছে বাজারে, তো বাজার ও আনতে আনতে আমি চাইছিলাম যে যতটুকু পসিবল হয় কাজকর্ম গুছিয়ে ফেলতে পারি, কারণ ও বাড়ি আসলে পরে আজকে আবার একটু স্পেশাল ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা আছে। তো বাজার টাজার করে নিয়ে আসবে সেইগুলো, তাই জন্য ওদিকে রান্নার ওদিকে চলে গেলে না আমি এই দিকের কাজগুলো আর সময় মতো গুছিয়ে উঠতে পারবো না। তার উপরে আবার সপ্তাহের বাজার আসবে, সেগুলোকে গুছানো, জায়গা মতো অর্গানাইজ করা, দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটু চাপ হয়ে যাবে। আর তার উপরে তো গরম তোমাদেরকে বলছিলামই, তাই মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এক এক করে নেওয়ারই আর কি চেষ্টা করছিলাম। তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ডও বেরিয়ে গেছে বাজারে, আমিও উঠে সংসারের কাজকর্মগুলো এক এক করে সব কমপ্লিট করে নিলাম। আর তোমরা তো 15-20 মিনিটের ভিডিও দেখো, কিন্তু এই ভিডিওটার পিছনে যে কতটা পরিশ্রম থাকে একমাত্র যারা এই ভিডিওটা করে তারাই বুঝতে পারে। এই গরমে তো আরও ডিফিকাল্ট হয়ে যায়। কখনো কখনো কি হয় জানো, মানে একটা ভিডিও শ্যুট করছি অথচ ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন দেখছি ক্যামেরা অফ। তখন যে মাথাটা কি গরম হয় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার সেটাকে রিশ্যুট করতে হয়, কারণ ভেবে রেখেছি যে ওই ক্লিপটা অ্যাড করব ভিডিওতে, তো সেটাকে আবার রিশ্যুট করতে হয়। তো কতটা হেক্টিক বুঝতেই পারছো। কাজ করছি সাথে করে ব্যাক অফ দ্য মাইন্ড ওটা চলছে যে ঠিকঠাক করে শ্যুটটা হচ্ছে কি না, ভিডিওর মানে ক্যামেরার ঠিকঠাক সেটিংটা হয়েছে কি না, ভিডিওটা অন করেছি কি না। তো এই সবগুলো তো চলতেই থাকে। শুধু তো সংসারের কাজ না, সাথে করে যারা ভিডিও বানায় তাদের এই কাজগুলো মানে একটা এক্সট্রা চাপ বলতে পারো। তবুও অনেক কষ্ট হলেও ভিডিওটাকে কন্টিনিউ করার চেষ্টা করি, এই কারণেই, কারণ এটা আমার ভীষণ ভালোবাসার জায়গা, ভীষণ ভালোবাসি ভিডিও বানাতে। জানি না জীবনে কোনো দিন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু আর্নিং করতে পারবো কি না, সেসব আশা রাখি না। তবে এই প্ল্যাটফর্মে এসে যা পেয়েছি সেটা মানে কোনো অর্থ দিয়ে আর কি বিচার করা যাবে না। তোমাদের মতন কিছু ভালো বন্ধু, অনেক বড় বড় দিদিদের অনেক ভালোবাসা, তো এইটুকুনির জন্য আমি নিজেকে ভীষণই ব্লেসড ফিল করি। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও। আশা করি ভবিষ্যতে তোমাদের আরও সুন্দর সুন্দর আমি কন্টেন্ট উপহার দিতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের সকালের ম্যাক্সিমাম কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তার আগে 2 কাপ চা বানিয়েছিলাম, হাজব্যান্ড আর আমি বসে খেয়ে নিয়েছি। আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠতে উঠতে আর একটু বেলা হবে, আমার ব্রেকফাস্ট হবে, ও একসাথে ব্রেকফাস্ট সাথে চা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওর এখন কি হয়েছে বলো তো, রাত্রিবেলা বসে বসে আর কি পেন্টিংয়ের কাজগুলো করে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি কমিউনিটি পোস্টে, সেগুলো রাত্রিবেলা বসে বসে পেন্টিংগুলো করে। রাত্রিবেলা নিরিবিলি তো ঠান্ডা মাথায় আঁকা যায় আর কি, তো রাত্রিবেলা সেই কাজগুলো করে, তো ওই জন্য ওর একটু বেলা হয় আর কি ঘুম থেকে উঠতে। তো যতদিন পড়াশোনা নেই ততদিন, তারপরে পড়াশোনা স্টার্ট হলে তো আর সেটা করা পসিবল হবে না। তো এখন যতদিন পড়াশোনা স্টার্ট না হচ্ছে ততদিন চালিয়ে যাক, মানে যতটুকু পারে আর কি। তো এদিকে দেখো, আজকে সকালে না একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো, কারণ ছুটির দিন মানেই আমাদের বাড়িতে এখন এই গরমের সিজনে ওই চিড়ে, দই, কলা, আম এই খাওয়া হচ্ছিল। তো ওটা খেতে খেতেও না মুখের মধ্যে চড়া পড়ে গেছিলো। তো হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল একটু স্যান্ডউইচ খাবো। তো আমিও ভাবলাম ঠিক আছে, ইচ্ছে যখন হচ্ছে তো একটু বানিয়েই দিই। তো একদম সিম্পলভাবে হেলদি ওয়েতেই বানাচ্ছি। তো আমরা আটা ব্রেডটাই আনি আর কি, তো আটা ব্রেডই এনেছিলাম। তো ওটাকেই আর কি আগের দিনকে না পনিরের তরকারি করেছিলাম, আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা ডিমই ছিল, তো ওই একটা ডিমকেই আর কি সেদ্ধ করে নিয়েছি। আর চপারে একটু পেঁয়াজ ক্যাপসিকাম চপ করে নিয়েছিলাম, তেলের মধ্যে ওই পেঁয়াজ
ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা অথবা ম্যাগি মশলা দেবে। আমার কাছে যেহেতু দুটোই আছে, কিন্তু কিচেন কিংটা অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে, তো নষ্ট হয়ে যাবে না খেলে পরে, তাই জন্য আমি কিচেন কিং মশলাটাই দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলু আর ডিমটা হাতে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নামানোর আগে অবশ্যই ধনেপাতা দেবে, বাট ধনেপাতাটা হাজব্যান্ড পায়নি দেখে দিতে পারিনি, মানে আনতেও পারিনি, আমি দিতেও পারিনি। তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আর কি আমি পাউরুটির মধ্যে মেয়োনিজ আর টমেটো সস দুটো সাইডেই লাগিয়ে নিচ্ছি। একটার মধ্যে শসা, পেঁয়াজ আর টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর একটার মধ্যে হচ্ছে যে পুরটা বানিয়েছিলাম আলু আর ডিমের সেই পুরটা দিয়েছি। দিয়ে এবার বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নিলেই হয়ে যাবে। আর মায়েরটা প্রথমে বানিয়ে দিলাম, মায়েরটাতে না কোনো পেঁয়াজ দিইনি, টমেটো দিইনি, কারণ মা হোমিওপ্যাথি ওষুধ খায়, তো সেগুলো বারণ। আর ইউরিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তাই টমেটো খাওয়াটাও একদম মার বারণ করে দিয়েছে। তাই প্রথমে মাকে একটু দিয়েছি, টমেটো কেচাপ অল্প করে দিয়েছি, কারণ মা টমেটো কেচাপ খেতে ভীষণ ভালোবাসে, যাতে করে খাওয়ার সময় আর কি না বলে টমেটো কেচাপ আলাদা করে দিতে, তাই অল্প করে পাউরুটির মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম। বয়স হলে না, মানে বয়স্ক মানুষরা বিশেষ করে বাচ্চা হয়ে যায়, আমার শাশুড়ি মার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আরও খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে, তো এখন যেগুলো বারণ করা হয় সেগুলো আরও বেশি করে খেতে চায়, না দিলে আবার গোসা করে। তো কি করব, বাচ্চাদের মতন করেই এখন ট্রিট করতে হয় ওনাকে, কিছু করার নেই। তো তোমরা না চাইলে এই স্যান্ডউইচটার মধ্যে চিজও অ্যাড করতে পারো, বাট এতটা গরম পড়েছে তো আমার চিজ ঘরে ছিল, বাট আমি আর অ্যাড করলাম না, কারণ গরমে আবার যদি চিজ টিজ খেয়ে আরও শরীরটা খারাপ করে, সেই জন্যই আর কি চিজ টিজ দিইনি। তোমরা চাইলে চিজ কিন্তু অ্যাড করে নিতে পারো। তারপর আমি ব্রেকফাস্ট করে আর একটু সময় নষ্ট করিনি, সকালবেলা দেখলেই এক গামলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে আর কি ফটাফট কেচে দিলাম। সকালবেলা তো দেখলেই কীরকম রোদ ছিল, আর এখন পুরো একদম কালো অন্ধকার করে এসেছে। বৃষ্টি তো কিছুই হয়নি, সেই মন ভোলানো মেঘ, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে, বাট বৃষ্টি তো হলোই না, আরও দম বন্ধকর গরম আর কি দিয়েছিল। তোমরা আমার বোনের হাতের কাজ দেখতে ভীষণ ভালোবাসো, আর ওর হাতের কাজকে ভীষণ অ্যাপ্রিসিয়েটও করো, তাই জন্য না তোমাদের সাথে শেয়ার করতেও বেশ ভালো লাগে। তো এই দেখো, এই কাজটাও নতুন করেছে, তো এটা মামা বাড়িতে যাওয়ার কথা আছে এর মধ্যে একদিনকে, তো বড় মামির জন্যই আর কি এটা বানিয়েছে, তো বড় মামিকে এটা আর কি গিফট করবে বোনু। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, তোমাদের সাথে আমি কমিউনিটিতেও শেয়ার করেছিলাম ফটোটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও বোনের এই কাজটা কীরকম হয়েছে। ও এরকম কাজ আরও অনেক করে। তো যাই হোক, আমি তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর মাছটা যা ছিল সেগুলো সব ধুয়ে তুললাম ফ্রিজে। আজকে মরশুমের প্রথম ইলিশ এলো বাড়িতে। সকালবেলা হাজব্যান্ড এসে যখন বলল ইলিশ মাছ এনেছি, ভীষণ আনন্দ পেয়েছিলাম, কিন্তু ইলিশ মাছটা হাতে ধরে সেই আনন্দ নিরানন্দতে পরিণত হলো, কারণ মাছটা একদমই ভালো ছিল না, পেটটা একটু নরম ছিল, আর টেস্টও মানে ইলিশ মাছের যে টেস্ট হয় অ্যাকচুয়ালি সেই টেস্টও মাছটাতে ছিল না। তবুও হাতে ধরে নিয়ে এসেছে। হাজব্যান্ডও ভাবছিল যে কম দামে যেহেতু মাছটা, মানে বলে না একটা প্রবাদ আছে যে সস্তায় ফস্তায়, তো ব্যাপারটা ঠিক তাই। ও হাজব্যান্ডেরও মনে মনে একটু সন্দেহ হচ্ছিল দেখে না, ও অল্প করেই নিয়ে এসেছে, বলল যে খেয়ে দেখো, যদি ভালো হয় তো নেক্সট দিন আবারও নিয়ে আসবো। কিন্তু হাজব্যান্ডকে বললাম যে প্রপার বর্ষা না পড়া পর্যন্ত এখন আর ইলিশ মাছ এনো না, কারণ এগুলো যতদূর সম্ভব মনে হচ্ছে গত বছরের আর কি ধরা মাছ, এগুলো আর কি হিমঘরে রেখে সেই মাছগুলো এখনও চালাচ্ছে আর কি। মোটেই ভালো ছিল না মাছটা, তবুও যাই হোক নিয়ে এসেছে, রান্না করেছি, খেয়েছি। আর যা যা মানে বাজার নিয়ে এসেছিলো সেগুলো সব প্লেস করে দিলাম জায়গা মতন। আর সবজি বাজার বলতে এইটুকুই করিয়েছিলাম, কারণ কিছু সবজি বাজার এখনও রয়েছে ফ্রিজে। গত সপ্তাহে সেরকম কিছু আমরা রান্নাবান্নাও করিনি, খাওয়া দাওয়াও করিনি, তো সেই জন্য মানে বাজার সেরকম আর কি লাগবেই না এই সপ্তাহে, তাও যেটুকুনি দরকার ছিল সেটুকু আনিয়ে নিলাম, কারণ সারা সপ্তাহে তো হাজব্যান্ডের সেরকম সময় হয়ে ওঠে না বাজার করার মতো, তাই জন্য রবিবার দিনটাই আর কি চেষ্টা করি সমস্ত যা যা প্রয়োজন সারা সপ্তাহে লাগবে আর কি বাজারটা করিয়ে রাখার। তো সেই মতন বাজার করিয়ে রাখলাম, তো সব ফ্রিজে অর্গানাইজ করে দিলাম। করে দিয়ে এখন দেখো ইলিশ মাছের পাতলা করে বেগুন আলু দিয়ে ঝোল করব, কারণ মাছটা তো খুব একটা ভালো না, তো সর্ষে বাটার মাছ কেমন কি হবে অতটা সাহস পেলাম না। তো আমার খাটনি এবং মশলাপাতি সমস্ত কিছুই নষ্ট করতে আর চাইনি, তাই জন্য না সিম্পলভাবেই বানালাম। আর হাজব্যান্ড বললো একটু মাছের তেল ভাজা খাবে, তো মাছের তেল একটুখানি ভেজে রাখলাম।
আর আলু বেগুন দিয়ে যেহেতু করব, আলু বেগুনটা প্রথমে ভেজে নিয়েছিলাম, নিয়ে মাছের তেলটা দেখো এখন ভেজে রাখলাম। তো এই মাছের তেল ভাজা দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে যায়। সাথে যদি একটা মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। মাছ ভাজা না হলেও এই মাছের তেল ভাজা আর মাছের তেল ভাজার সাথে তোমরা কে কে আলু সিদ্ধ খাও অবশ্যই জানিও। আমি এই খাওয়াটা জানতাম না, কারুর একটা ব্লগে দেখেছিলাম যে মাছের মানে ইলিশ মাছের তেল ভাজার সাথে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খেতে। তো আমি একবার ট্রাই করেছিলাম, তারপর থেকে না ওটার ফ্যান হয়ে গেছিলাম। তো আমি আলু সিদ্ধ আর কি খাই, বাট আজকে আর আলু সিদ্ধও করিনি, কারণ ইচ্ছা করছিল না। সিম্পল আর কি মাছের ঝোল আর এই মাছের তেল ভাজা এই রেখেছিলাম। সত্যি বলতে এত গরম লাগছিল না, কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছিল না। তো দুটো গ্যাসে দেখো আর কি, একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে মাছ হতে বসিয়ে দিয়েছি। তো আমার পুটুবাবু এসেছিল দেখতে। আর তোমাদেরকে একটা কথা বলি, পুটু জানো তো সব মাছের থেকেও ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসে। আর এটা এমনই একটা মাছ, এই মাছটা আমি চাইলেও পুটুকে দিতে পারবো না, কারণ বিড়ালদের না টাটকা জিনিসটাই মানে দিতে হয়। টাটকা যে কোনো মাছ বলতে মানে জ্যান্ত মাছ দিলেই ওদের ভালো। ইলিশ মাছটা তো বরফে রেখে আর কি বিক্রি হয়, তো ইলিশ মাছটা চাইলেও আমি দিতে পারি না পুটুকে। কিন্তু ইলিশ মাছের গন্ধ পেলে না আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, পুরো একেবারে পাগলের মতো করতে থাকে ইলিশ মাছ দেখলে পরে, মানে গন্ধটা পেলে পরে। তো কি বলবো, তো এসেছিলো আর কি, বোন নিয়ে এসেছিলো ওকে। তো ইলিশ মাছটা ভাজছিলাম, তো ও মানে সেই কেমন করছিল, তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম। সেই নাকে যেরকম গন্ধ শুকি না, ওরমভাবে গন্ধ শুকে যাচ্ছিলো। তো বোনকে বললাম নিয়ে চলে যা ওকে তাড়াতাড়ি করে, তো ওকে নিয়ে ঘরে চলে গেছিলো। তারপর আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা সবাই জানো, তো আলাদা করে আর কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে ইলিশ মাছটা না আমরা কাঁচা খেতে ভালোবাসি, কিন্তু আমার হাজবেন্ড একদমই কাঁচা খেতে চায় না, তাই জন্য ওর জন্যই হালকা করে একটু মাছটা ভেজে নিতে হলো। নয়তো আমার বাপের বাড়িতে কাঁচা মাছই রান্না হয়, সে ঝোলের মাছই হোক আর সর্ষে বাটা দিয়ে ভাপাই হোক। তো যাই হোক, একটুখানি মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করলাম। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি ফটাফট বাসন বেশ কিছু পড়েছিল সিঙ্কে, সেগুলোকেও মেজে নিলাম। আর এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট। তো মাছগুলোকে দিয়ে আর একটু কিছুক্ষণ আর কি ফুটিয়ে নিয়েছি। তারপরে এই তো দেখো একটা ছড়ানো গামলাতে ট্রান্সফার করে নিলাম। তারপর টাইম হয়ে গেছিলো মার খাবারের। তো এখানে দেখো মার খাবারটা বেড়ে দিয়েছি। তো আমার শাশুড়ি ঠিক এখন এইটুকুই খায়, মানে একটা ছোট্ট বাচ্চার থেকেও কম। তো এক মুঠো ভাত, একটা আলু আর একটা বেগুন, অল্প একটু ঝোল, আর মাছ এখন বাঁচতে পারেন না, মাছ খানি না, বাট ইলিশ মাছ যেহেতু তো জোর জবরদস্তি করে একটা ছোট্ট পিস আর কি বেছে দিয়েছিলাম। না বেছে দিলে উনি খেতে পারেন না এখন একদমই, তো বেছে দিয়েছিলাম। তো এইটা দিয়েই আর কি উনি দুপুরে লাঞ্চটা সেরেছেন। তারপরে স্নান টান সেরে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু রেডি টেডি হয়ে বিকেলবেলা বেরোচ্ছি একটু বাজারে। অনেক দিন ধরে ফুচকা খাই না, ভীষণ ফুচকা ক্রেভিং হচ্ছিল, তাই জন্য আমি আর বোন এখন যাচ্ছি ফুচকা খেতে। হাজব্যান্ড রয়েছে বাড়িতে, তো এখন তো বাড়িতে কাউকে না কাউকে রেখেই বেরোতে হয়, তিনজনে মিলে এখন আর বেরোতেই পারি না। তো হাজব্যান্ড বাড়িতে থাকতে থাকতেই আমরা ফুচকা খেয়ে আসবো একটু বাজার থেকে, সেরকমটাই প্ল্যান করে আর কি বাড়ির থেকে বেরিয়েছি। তো এখানে দেখো রাস্তা দিয়ে যেতে যেতেই আর কি একটুর জন্য একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি। এই যে শ্যুটটা করছিলাম, হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে, এই যে দেখো মানে ক্যামেরাটা একটু নড়ে গেল না, হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা গাড়ি এসে ওই লুকিং গ্লাসে ধাম করে আমার হাতের মধ্যে আর কি এসে বাড়ি মারলো। তো সরি বলছিল, বাট আমি তো আর ঝামেলাতে যেতে চাইনি। তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড থাকলে একটা বিশাল বড় অশান্তি হয়ে যেত, তো তাই বোনকে বলছিলাম আর কি। তো অল্পের ওপর দিয়ে আর কি গায়ের ওপর দিয়ে গাড়িটা যায়নি, এতই স্পিড এতই তাড়া। তো একটা বড় সড়ো বিপদের হাত থেকে আজকে আর কি রক্ষা পেয়েছি। তো যাই হোক, সরি বলতে বলতে আর কি চলে গেল। তো আমি শুধু বললাম যে একটু দেখে তো গাড়ি চালাতে পারেন, কি আর বলবো, কিছু বলার নেই। তো সরি করতে করতে চলে গেল। আমি আর ঝামেলা বেশি বাড়াতে চাইনি, কারণ তিনটে পুরুষ মানুষ ছিল আর কি, তো কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে, তো সেই জন্যই আর কি বেশি কথা বাড়াইনি। তো দেখো তারপরে তো ফুচকা স্টলে এসে দেখছি বিশাল ভিড়, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে একটু জল ফুচকা খেলাম, তারপরে চাটনি ফুচকা খেলাম। খেয়ে বোন বললো দিদি মোমো খাবো, তো ওকে একটু মোমো খাওয়ালাম। আমি আর মোমো খাইনি, কারণ আমি এখন একটু বাইরে স্ট্রিট ফুডটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। বাট প্লিজ ফুচকাটা অ্যাভয়েড করতে কেউ বলো না, কারণ ফুচকাটা হচ্ছে আমার ইমোশন, ওটাই আমি একমাত্র ভীষণ ভালোবেসে খাই বাইরের খাবার বলতে। তো ফুচকাটা খাবো, বাট আদারওয়াইজ আর কোনো কিছু আমি বাইরের খাবার খুব একটা খাইও না। তবুও যেটুকু খেতাম সেটুকুও এখন বন্ধ করে দিয়েছি, বাইরের খাবার যা খাবো বাড়িতেই খাবো। তারপরে একটু আইসক্রিম খেলাম।
আইসক্রিমের টেস্টটা ভালো হওয়া সত্ত্বেও আইসক্রিম যে আর কি ফ্রিজটাতে রাখা ছিল, ফ্রিজটা বোধহয় বন্ধ ছিল, তো সেই জন্য আইসক্রিমটা ছিল পুরোই গলে যাওয়া। তো যাই হোক, যেমন পেয়েছি তেমনই খেলাম। কিনে ফেলেছি, প্যাকেট ছিঁড়ে ফেলেছি, ওটা তো আর রিটার্ন করা যায় না। তো কান মুলেছি আর ওই দোকান থেকে খাবো না। তো যাই হোক, তারপরে বেশ কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। বোনের দুটো নেল পালিশ নেওয়ার ছিল, তো সেগুলো নেওয়া হলো। নিয়ে টিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখছি আমার পক্কা বাবা ঘুমোচ্ছে। তো তোমাদের সাথে একটুখানি পক্কার কিছুটা ক্লিপও শেয়ার করে দিলাম, কারণ তোমরা অনেকেই পটকাকে দেখতে চাও এবং পটকার কথা জিজ্ঞাসা করো। তাই জন্য রোজ দিন তো রাত অবধি ভিডিওটা কন্টিনিউ করি না, তাই জন্য দেখাতেও পারি না। আজকের ভিডিওতে ব্লগের টপিক নিয়ে কথা বলতে বলতে তোমাদের সাথে আর কমেন্টগুলো শেয়ার করা হলো না, তার জন্য ভেরি সরি। তোমরা প্লিজ কেউ রাগ করো না। তোমাদেরকে কথা দিচ্ছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সকলের কমেন্ট পড়ে শোনাবো। চলো এবার কি কি কেনাকাটা করেছি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি। কিছুটা অংশ এই কারণেই বললাম, কারণ কিছুটা জিনিস এখন এখানে রয়েছে আর কিছুটা জিনিস ফ্রিজে কিছুটা রয়েছে, কিছুটা ঠাকুর ঘরে রয়েছে। তাই জন্য যা এখন ঘরে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো, একটা রুম ফ্রেশনার এনেছি আর দুটো নেল পালিশ এনেছি, আর সোনার দামে বিক্রি হওয়া জাম এনেছি। এই 200 টাকা কিলো জাম এখন আমাদের এখানে। তো যাই হোক, বোন খেতে চাইছিল তাই জন্য আর কি কিনে আনলাম। আর 2 সপ্তাহ আগে এক সানডেতে হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম বাজারে, তোমাদেরকে বলেছিলাম দুটো জিনিস বানাতে দিয়েছি। তো তার মধ্যে তো একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সিঁড়ির নিচে একটা দরজা বানাতে দিয়েছিলাম, তো সেটা অলরেডি লাগিয়েও দিয়েছে, তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আর একটা জিনিস বানাতে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই ফটো ফ্রেমটা। তো এটাও বাঁধিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর দেখো এইভাবে সাজিয়ে রাখলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। একটা লাইক করতে ভুলো না। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।